চট্টগ্রামের সিআরবি এলাকার মালিপাড়া বস্তিতে আগুন পুড়ে গেছে কয়েকটি ঘর। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আগুন লাগছে, মেরে নাও বললার সাথে সাথে আমরা মেয়েকে নিয়ে দৌড় মারছি। আমি কাপড় পরারটা সুযোগ আর পাই নাই। বর্ণিল আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ, ফ্যাসিবাদ ও সম্প্রতির বাংলাদেশ গড়ার প্রত্যয়। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। বর্ষবরণে বৈশাখী মেলা ও কনসার্টে সর্বস্তরের মানুষের ঢল। মানিক মিয়ায় লেজার শো প্রদর্শন, ফুটে উঠে ৭১ থেকে ২৪-এর অভ্যুত্থান। কুয়েটে সহিংসতার দায়ে ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। ২রা মে খুললেও শিক্ষা কার্যক্রম শুরু হবে ৪ মে। মডার্ন গ্রিন সিটির দখলে রেহাই পায়নি মসজিদের জায়গা ও সাবেক এমপি সাগুপ্তার ছত্রছায়ায় ১০০ একর জমি জবরদখল করে আওয়ামী লীগ নেতা সেলিম। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ঘটছে ডাকাতি। অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার, মোবাইল সহ অর্থ নগদ। নিরাপত্তা নিয়ে আতঙ্কে যাত্রীরা। এবং মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি সহ ৬ নারী। ১০ মিনিটের ভ্রমণে অন্যান্য দৃষ্টান্ত, মহাকাশ পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে ৪:৩০টার মধ্যে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টির মতো ঘর। এ নিয়ে বিস্তারিত জানাতে সিআরবিতে রয়েছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পায়েল, সেখানে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। বুবলি, আপনি জানেন সকাল থেকে এখানে আগুন লেগেছে। এই আগুন লাগার কারণে ২৫-৩০টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, আমরা একেবারে ধ্বংস হয়ে গেছে, তাদের স্বপ্নগুলো পুরো ছাই হয়ে গেছে, এমনকি তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা হারিয়েছেন তাদের মাথা গোঁজার ঠায়, তাদের হাহাকার যেন একেবারেই থামছে না। আমার পেছনে দেখছেন তারা সকলেই একেবারে হাহাকার করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের সব স্বপ্ন করে ছাই হয়ে গেছে, এমনকি আমাদেরকে জানিয়েছে তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন একেবারে শেষ হয়ে গেছে। তারা যে বেঁচে আছে এটি তারা একেবারে মনে করছেন যে মরে গেলেই ভালো হতো, এমনটি মনে করছেন। তারা বারবার বলছেন আমি মরে গেলেই ভালো হতো, এমনটি বারবার বলছেন। Aquele vai te maranar e pintar a car. Ah, minha kisse que eu já tô aqui sendo para dentro morto de cair no norte que ele foi. Ah, यार किसी ने सुना सारी दिया पूछे कहीं कोई. मनो बच्चे पर बोल दिया करे मैं बच्चे करना वाला. और जनारे नारा पूरे नातू. Ah, बच्चे ताकि किला बस ना रे. यार बच्चे ताकि किला. আতার ব্যস্ত মনে না আতার ব্যস্ত মনে না হতে রে এত বড় বড় আঘাতে সবাই আরে বিচারি সকলেরই একই অবস্থা, তারা সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখানে আমরা আমরা জানতে চেয়েছি এখানে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সিলিন্ডারের বিস্ফোরণের কারণে সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, এমনটি আমরা জানিয়েছি। তবে বেশিরভাগ মানুষ এখানে ঘুমিয়েছিল, যার কারণে তারা জানেনি না কিভাবে আগুন লেগেছে। আপনারা কি জানতে পেরেছেন? আসলে জানি না, আমরা ভোরে উঠে দেখি আগুন, বাইরে তো পারতেছি না, কোন রকম জানি বাইরে চলে গেছি এই আর কি। আর কিছু
জি জি, এখানে এক মূল বিষয় সেটি হচ্ছে এখানে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সবকিছু আইডি কার্ড, আইডি কার্ড, এমন কোন সরকারি কাগজপত্র সব চলে গেছে। আমরা জানতে পেরেছি একজন স্টুডেন্টের আজকে ইংরেজি পরীক্ষা ছিল, সে পরীক্ষা দিতে পারবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে তার পরিবার। সে এখন চেষ্টা করছে পরীক্ষা দেওয়ার জন্য, তো সে চেষ্টা করছে, সে স্কুলে গিয়েছে এবং চেষ্টা করছে সে পরীক্ষায় অংশগ্রহণ করার। সবকিছু পুড়ে যাওয়াতে একেবারে নিঃস্ব হয়ে গেছে। পরীক্ষা নিয়েও এখনো পর্যন্ত আশঙ্কা রয়েছে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা। আমরা দেখতে পাচ্ছি আসলে বলা যায় যে সবকিছু হারিয়ে নিঃস্ব, সকলেই হাহাকার করছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। হাহাকার যেন সকাল থেকেই থামছে না, সবকিছু আমরা দেখছিলাম। উনি কান্নার জন্য কথাই বলতে পারছিলেন না। উনি, আমরা যতটুকু জানতে পেরেছি, উনি কিস্তির জন্য যে টাকাগুলো এনেছেন। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পায়েল। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর 1432 বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিফ নিয়ে বর্ষবরণের আনন্দের শোভাযাত্রায় নামে মানুষের ঢল। ঢাকঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ হাতে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ 28টি নৃগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর 1432। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সব কিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল 9টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিফ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এইবারের উৎসবটা মানে সবচেয়ে আলাদা, মানে আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু, মানে আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি। ভাই, এই ফেস্টিভ্যাল সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। অতীতের গ্লানি, ক্লেশ পেরিয়ে নতুনকে বরণে গান ও কবিতার ছন্দে মুখর হয় চারপাশ। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয় জানান তারা। এবারের আয়োজনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জান্নাতুল মোহনার রিপোর্ট। আহির রাগ, সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432।
সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। এ সময় ফিলিস্তিনে গাজাবাসীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখন আপনাদের সকলকে 1 মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে। এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভালো লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক, এমনটাই চান আগত জনসাধারণ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রঙিন সজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1432 উদযাপন করছে দেশের মানুষ। শেষ বেলাতেও পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মনের আনন্দে সময় কাটান রাজধানীবাসী। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে দেশের মানুষ। রঙিন সাজসজ্জা, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো দেশ। পহেলা বৈশাখের বিকেলেও লাল সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ তরুণীরা। চারপাশে ঢাকঢোল, বাঁশি আর লোকগানের ধ্বনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিনব্যাপী চলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেলেও অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে। কি সুন্দর, এই যে ভিড় নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো অশৃঙ্খলা নাই, বাচ্চারা যেমন ভাবে সেভাবে হাঁটতেছে, কোনো ভয় পাইতেছি না, মানে সুন্দরভাবে ঘুরতে পারতেছি, এটাই অনেক বেশি। রাজধানীর হাতের ঝিলেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন আগতরা। বাংলাদেশের মানুষের প্রাণের এই উৎসবকে রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে রাজুকের তত্ত্বাবধানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন নগরবাসী। এবছরটা খুবই ভালো লাগছে। এখানে আসছি, আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে বোন সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। এদিকে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয় 28টি ব্যান্ড। দেশের পরিচিত সব ব্যান্ডের সঙ্গে মঞ্চ মাতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন ভাষার ব্যান্ডও। 200 গিটারের সুরে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নিপীড়িত সাধারণ মানুষের প্রতি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 2600 ড্রোনের মনোমুগ্ধকর লেজার শোতে ফুটিয়ে তোলা হলো জুলাইয়ের অভ্যুত্থান, ফ্যাসিবাদের পতন, স্বাধীনতার বীরত্ব গাথা আর আবু সাইদ মুগ্ধদের ত্যাগের মহিমা ফুটে উঠল বৃহৎ এই শোতে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপভোগ করেছে লাখো মানুষ। এমন দৃশ্যের মাধ্যমে নতুন করে জানতে পারল বলে মনে করছেন দর্শনার্থীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। খাঁচা ভেঙে বের হচ্ছে শান্তির পায়রা, আলোর ঝলকানিতে ভরে ওঠে সংসদ ভবনের আকাশ, ফুটে ওঠে 36 জুলাই বাংলাদেশের পুনর্জন্ম। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একসঙ্গে লাখো মানুষ মনোমুগ্ধ হয়ে উপভোগ করে সেই দৃশ্য।
একে একে 1971 থেকে 24-এর অভ্যুত্থান, ফেসিবাদ পতনের অন্যতম চরিত্র বাহুমেলা আবু সাইদ আর পানিহাতে মীর মুগ্ধ ফুটে ওঠে আলো আঁধারের কারিশমায়। সেই সঙ্গে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সংহতিও বাদ যায়নি লেজার ড্রোন শোতে। 2600 ড্রোনের এই লেজার শো মুগ্ধ করেছে দর্শনার্থীদের। নববর্ষের আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত। এমন ব্যতিক্রমী আয়োজনে উৎসবে মাতে শিশুরাও। সবগুলোই খুব ভালো লেগেছে এবং অনেক সুন্দর হয়েছে সব। খাঁচা থেকে পাখি বের হয়েছে, প্যালেস্টাইনের জন্য প্রার্থনা করেছে, সবগুলো অনেক ভালো লেগেছে। এই শোটা বাংলাদেশে প্রথম হয়েছে, এটা অনেক বেশি সুন্দর। ফেসিবাদ বিরোধী আন্দোলনের বীরত্বগাথার সঙ্গে বাংলাদেশকে নতুন করে জানতে এমন আয়োজন নতুন প্রজন্মের মনে প্রভাব রাখবে বলে মনে করছেন অভিভাবকরাও। অনেক দারুণ হয়েছে, অনেক অসাধারণ। এরকম তো এর আগে কখনো দেখা হয় নাই, এবারে এটা খুব ভালো লেগেছে। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুব আনন্দ পেয়েছে এটা দেখে। প্রথম এরকম ড্রোন শো বাংলাদেশে এরকম যে হবে এটা চিন্তা করার কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল সবাই, আর বাচ্চারা খুব এনজয় করেছে এই জিনিসগুলো দেখে। পুরো কন্টেন্টটাই আমাদের সবকিছু মিলে ছিল 24 সালের, খুবই ভালো লেগেছে, অসাধারণ। সবচাইতে ইন্টারেস্টিং ছিল ড্রোন শট, যেটা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এখনো জুলাইয়ের সেই কথা নিয়ে জিজ্ঞেস করছে, আমার ছোট বাচ্চা জিজ্ঞেস করছে বাবা আবু সাইদকে কেন দেখাচ্ছে ওখানে। ওদের মনেও কোশ্চেন আছে যে কেন এটাই হচ্ছে, সো ওর মধ্যেও আস্তে আস্তে করে গ্রো করবে। দেশের ইতিহাস ঐতিহ্যের এমন আধুনিক প্রদর্শনী বৈশাখের আনন্দে যোগ করে বাড়তি উপলক্ষ। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পহেলা বৈশাখের বিকেলে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঘুরতে আসেন নানা শ্রেণীর পেশার মানুষ। কেউ এসেছেন শিশুদের নিয়ে, কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ বা এসেছেন পরিবার নিয়ে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন দর্শনার্থীরা। সেই সাথে সন্ধ্যার পরে উন্মুক্ত কনসার্টে মেতে ওঠে নগরবাসী। তাইফুর রহমান তহিনের প্রতিবেদন। বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1432 বাংলা নববর্ষের দিনটি উদযাপন করতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিকেলে হাতিরঝিলে আসেন দর্শনার্থীরা। এ যেন তরুণ তরুণী, কিশোর কিশোরী আর কপত কপতিদের মিলন মেলা। বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছি, প্রাণের উৎসব বাঙালির পহেলা বৈশাখ। খুবই ভালো লাগছে, কারণ পহেলা বৈশাখ তো বছরে একটা বাংলা উৎসব, এইবার এটা একটু ভিন্ন রকমের লাগতেছে। হাতিরঝিলের প্রশস্ত জায়গাগুলোতে আয়োজন করা হয় বৈশাখী মেলার। তৈরি করা হয় শহরের বুকে এক টুকরো গ্রামীণ আবহাওয়া। নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন দর্শনার্থীরা। বৈশাখ নিয়ে যে একটা কনফিউশন ছিল, আল্লাহর রহমতে সেটা নেই। বেশ ভালো দর্শক সমাগম হচ্ছে। এখন বের হয়ে প্রথমে এখানে আসলাম, যেহেতু আমার বাসা খুব কাছে। আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে, বোন, সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। সন্ধ্যার পর আয়োজন করা হয় লাইভ মিউজিকের। গান পরিবেশন করেন দেশের নামকরা সঙ্গীত শিল্পীরা। এ সময় নেচে গিয়ে নতুন বছর বরণের উৎসবে মাতেন সবাই। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সারা দেশের নানা প্রান্তে বাংলার নববর্ষকে ঘিরে পালিত হয়েছে উৎসব, লোকজ সংস্কৃতি আর অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ প্রদর্শন। বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে বাঙালিরা। লাঠি খেলা থেকে চড়ক পূজা, ঘুড়ি উৎসব থেকে বন্দীদের নববর্ষ, সর্বত্রই দেখা গেছে উৎসবের প্রাণবন্ত ছোঁয়া। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। জেলার 5টি দল এতে অংশ নেয়। উপভোগ করে কয়েকশো দর্শনার্থী। গাংনী উপজেলার সমস্ত গাংনীবাসীকে আমরা উপজেলা প্রশাসন, গাংনী মেহেরপুরের পক্ষ থেকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। মৌলভীবাজারের কমলগঞ্জ ও মুন্সিগঞ্জে পালিত হয়েছে শতবর্ষী চড়ক পূজা। চড়ক গাছের বর্ষিতে ঝুলানো ভক্তরা পালন করছে প্রাচীন রীতি। টাঙ্গাইলের ভুত্রাপুরেও হয় চড়ক পূজা। যমুনার তীরে বসে মেলা। প্রাচীন রীতির সঙ্গে শঙ্খধ্বনি, ঢাকঢোল ও লোকসঙ্গীতে মুখরিত হয়ে ওঠে গ্রাম। আমি আজকে আসছি শ্রীমঙ্গল থেকে চড়ক পূজা দেখতে, আমার মা বাবা এবং পরিবারকে নিয়ে। আমার অনেক বেশি ভালো লাগছে। আমি প্রতিবারই আসি, আমার স্বামীকে নিয়ে 2বার আসছি, আমার স্বামীকে নিয়ে। আগে থেকে করে আসতেছে, আমরা ওইভাবে এই গতটা পালন করতেছি। অসুখ বিসুখ বা জন্য ছোট বাচ্চা হয় না যাদের, তাদের যেটা মানত করে সেটা মহাদেব সেটা
অবশ্যই পূরণ করে। বান্দরবনের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে সাংরাই উৎসব। শতবর্ষ পুরনো কোষ্ঠী পাথরের বৌদ্ধ মূর্তিতে চন্দন জল ঢেলে করা হয় স্নান পূজা। নতুন বছর সুন্দরভাবে যেন আমরা করতে পারি, এই জন্য আমরা আজকের দিনে বুদ্ধ স্নান করে বুদ্ধের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা সামনের বছরের জন্য এগিয়ে যাব। আশা করি আগামী বছরে এই থেকে আরো বেশি ভালো হবে, এটাই কামনা করি। আমরা চন্দন নিয়ে আসছি বুদ্ধ স্নানের জন্য। বাগেরহাটের কচুয়ায় অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। শিশুসহ নানা বয়সী মানুষ এতে অংশ নিয়ে উল্লাস প্রকাশ করে। আজকে অনেক বছর পর সবাই মিলে একত্রিত হয়ে এই মাঠে ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠান হচ্ছে। সত্যি আমরা গলমাটবাসী খুবই আনন্দিত। সবাই মিলে আনন্দ করলাম, আমরা অনেক খুশি। মৌলভীবাজারে মণিপুর, খাসিয়া, উরাং ও ত্রিপুরা সহ আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যের মধ্য দিয়ে পালিত হয় বর্ষবরণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আগামী ৪ মে শিক্ষা কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এর আগে ২রা মে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। সভা শেষে জানানো হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কর্তৃক গ্রহণ করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। মডার্ন গ্রিন সিটির অবৈধ দখল রেহাই পায়নি মসজিদের জায়গাও। সেই মসজিদের জায়গায় প্লট বানিয়ে গ্রাহকের কাছে বিক্রিও করছে এই হাউজিং কোম্পানিটি। সাবেক এমপি শাগুপ্তা ইয়াসমিন এমিলির ছত্রছায়া থেকে আওয়ামী লীগের দাপটে স্থানীয়দের ১০০ একর জায়গা দখল করে হাউজিং কোম্পানি গড়েছেন টঙ্গিবাড়ি থানা আওয়ামী লীগ নেতা সেলিমুল্লাহ মিয়া। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আছে দেখুন ৪র্থ পর্ব। হাজীগাঁও জামে মসজিদের আশপাশের এই জায়গা মসজিদটির রয়েছে কিছু সরকারি খাস জমিও, কিন্তু প্রকাশ্যেই দিনে দুপুরে মসজিদের জমি দখলে নিয়েছে মডার্ন গ্রিন সিটি। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় মসজিদ কমিটিকে। যে জায়গাটা জমিটা একটা জমি, তারপরে একটা খাস জমি আছে, এটা ডাবল এই মসজিদে আসলে আজীবন। এটা স্বাধীনের পর থেকেই মসজিদের জায়গা তারা এই জায়গায় মসজিদের আসলে এই জায়গাটা তারা বাউন্ডারি তাও ওই নকশার মধ্যে করে রয়েছে। শুধু তাই নয়, আশপাশের মসজিদগুলোর জায়গা দখলেরও অভিযোগ রয়েছে মডার্ন গ্রিন সিটির বিরুদ্ধে। মোল্লাবাড়ির মসজিদের জায়গা, কাদিসা মোল্লা ওয়াক পড়া জায়গা, ওই জায়গায় মডার্নে বুঝা লাগছে। অন্যের জমিতে বালু ফেলে দখলেরও অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে রয়েছে ভরিপুরি। দেখা যায় রাত্রে গাড়ি শব্দ পাওয়া যায়, তখন যা দেখি যে মনে করেন এই যে এভাবে বালু ফালায়। এইভাবে কয়দিন এইভাবে বন্ধ করে রাখা যায়? রাত্রে বালু ফালাইলে চুরি করে বালু ফালায় একজনের জায়গা আরেকজনের জায়গায়। এটার মেন হচ্ছে কাদির মিয়া। জমি দখলে নিতে গ্রিন সিটির রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। অন্যের জমি দখলে নিতে প্রকৃত মালিককে হেনস্থা করত এই বাহিনী। তাদের যে পেশি শক্তি আছে, এই পেশি শক্তির ভয় দেখায়। আর বিশেষ করে আওয়ামী লীগের সময় তারা তো এমিলির নামটা ইউজ করতো, ঠিক আছে। এখানে আরও কিছু প্রভাবশালী স্থানীয় যে নেতাগুলো ছিল তাদেরকে ব্যবহার করতো। তো এখনও তারা ওই ছোট্ট ছায়ার মধ্যেই আছে, ঠিক আছে। এমনকি ঢাকার কিছু প্রশাসনিক লোক যারা ধরেন একটু বড় পদে আছেন, তাদের নাম ব্যবহার করে তারা এই মানুষের সম্পত্তিগুলো, মানে এই জমি জমাগুলো তারা দখল করতেছে। মূলত বিগত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়ে অবৈধভাবে মানুষের জমি দখলে নিত হাউজিং এর মালিক সেলিমুল্লাহ মিয়া, যার পেছনের শক্তি মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক এমপি শাগুপ্তা ইয়াসমিন এমিলি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দেশ টিভির হাতে আসা কিছু ছবিতে দেখা যায় এমিলির নির্বাচনে সক্রিয় ভূমিকা ছিল মডার্ন গ্রিন সিটির মালিক সেলিমুল্লাহ মিয়ার। রাজনীতিতেও ছিল সক্রিয়। শুধু তাই নয়, মডার্ন গ্রিন সিটির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকত এমপি এমিলি। আর সেই দাপটে জমি দখলে নিলেও ভয়ের তটস্থ থাকত সাধারণ ভুক্তভোগীরা। আওয়ামী লীগের আমল, ঠিক আছে। আসাফ চেয়ারম্যানের লোক জড়িত ছিল। আসাফ চেয়ারম্যান, মহিউদ্দিন এমিলি, ঠিক আছে। মহিউদ্দিন চেয়ারম্যান, উপজেলা নাহিদ জড়িত ছিল। প্রতারণায় সিদ্ধহস্ত মডার্ন গ্রিন সিটির প্লট ক্রেতাদের সাথেও রয়েছে ভয়াবহ প্রতারণা। জমি ক্রয়ের পর তা বুঝিয়ে দিতে টালবাহানার অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে। এই প্লটটা আমার 2022 সালে নভেম্বরে আমি টাকা পরিশোধ করছি, কিন্তু আমাকে প্লট বুঝাই দিতেছে না।
এখন আমার শুধু বলতেছে যে দিব দিব করে ঘুরাইতেছে। এখন আবার যাইতেছি যখন, তখন বলতেছে যে আপনি অন্য প্লট নেন। বাণিজ্যিক অনুমোদন না নিয়েও একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলেছে মডার্ন গ্রিন সিটি, সরকারি আইনে যা পুরোপুরি অবৈধ। সবুজ শ্যামল শস্যে ঘেরা এসব ফসলি জমি দিনে দিনে দখলে চলে যাচ্ছে মডার্ন গ্রিন সিটির মতো অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছে। একে তো অন্য জমি দখলের মতো ভয়াবহ অভিযোগ রয়েছে, তার উপর রয়েছে সরকারি জমি দখলেরও। স্থানীয় সরকার প্রশাসন বিভাগ এসব অবৈধ জমি উদ্ধার করে ফিরিয়ে দিবে সাধারণ ভুক্তভোগীদের কাছে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। শাহাদাত নিশাত, দেশ টিভি, মুন্সিগঞ্জ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে দিনে দুপুরে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল সহ মূল্যবান সামগ্রী লুট করে নিচ্ছে ডাকাত ও ছিনতাইকারীরা। সর্বশেষ 11 এপ্রিল একই দিনে ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এতে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে। দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সাভারের ব্যাংটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্টে দিনে দুপুরে চলন্ত বাসে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এ সময় বাসে থাকা যাত্রীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। এর আগে 14 ফেব্রুয়ারি, 2 মার্চ, 24 মার্চ ও 4 এপ্রিল একই কায়দায় চলন্ত বাসে ঘটেছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এ কারণে আতঙ্ক বেড়েছে যাত্রী ও চালকদের মাঝে। 4-5 উঠে ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ব্যাগ ডাল তোরছে, ফুলবাড়ি গিয়ে ড্রাইভার গেছে। সিজারে যে আপনি চাক্কু বাই করে না ড্রাইভার গলা ধরে, ড্রাইভারের গলায় ধরে আর যাত্রীকে যা সব হাতে চাকু ধরে নিয়ে যায়। যাত্রীদের সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আমাদের উপর মানে সেই আক্রমণটা হয় নাকি, ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘুইটা যায়। টাকা পয়সা আছে, ধর 2000 টাকা থাকলে তো ভয় লাগে, অনেক আতঙ্কে আছে আমরা সাধারণ মানুষ। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সড়কে বাড়ানো হয়েছে তৎপরতা। পরিবহন থামিয়ে করা হচ্ছে তল্লাশি, গ্রেফতার করা হয়েছে অনেককে। ঢাকার এই যে মহাসড়কে ছিনতাই না করতে পারে এই লক্ষ্যে আমরা কঠোর চেকপোস্ট করতেছি। যেটাই ঘটেছে সেই এলাকায় কিন্তু আমরা চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং করার ফলে অনেকটাই কমে আসছে এবং আমার আশাবাদী যে খুব শীঘ্রই এটা জেরোতে চলে আসবে। দ্রুত মূল্যবান মালামাল উদ্ধারের পাশাপাশি সড়কে নির্বিঘ্নে চলাচলে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জল সীমায়ও। তবে ভারতের নিষেধাজ্ঞা চলতে থাকার 2 দিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। ফলে বঙ্গোপসাগরের কোনো স্থানে মাছ আহরণ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে রয়েছে শাস্তি। নিষেধাজ্ঞার সময় উপকূলীয় এলাকার জেলেদের খাদ্য সহায়তা দিবে সরকার। একসাথে দেশে অবরোধ, এতে তো আমরা খুশি, কারণ ওরা তো মাছ মারিয়ে নিয়ে যায়, আমাগো দেশে ভারতে অবরোধ দেয় না, আমাগো দেশে এই সময় দেয়। এরা তো আইসা মাছ মারিয়ে আমাদের দেশ থেকে নিয়ে যায়, আর আমরা তো বসে থাকি। যে অবরোধটা দিয়েছে এই বিদায় আমরা খুব খুশি হয়েছি। এই আমরা জেলেরা, নাহলে ওরা আইয়া ওই ভারত চোরারা আইয়া মুখ মাছ চুরিয়ে লই যেতে, আর হেকালে শেখ হাসিনা সরকার হে ওখানে বাঁচাই রাখতে এগুলো বাংলাদেশের আমরা না খাই মরে যেতাম। এই নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোট, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। বুবলি, যেহেতু আজকে থেকে মাছ ধরা নিষিদ্ধ থাকছে সমুদ্রে, যেটি 58 দিন, অর্থাৎ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা জেনেছি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান কিন্তু সমুদ্রে দেওয়া হবে এবং যাতে এই নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করতে না পারে সেজন্য তাদের যে প্রস্তুতি সেটি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং বলা যায় যে তাদের অভিযান কিন্তু নেমে পড়েছে। এবং যেহেতু ইলিশ সহ
বিভিন্ন প্রজাতির মাছের বংশ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে এই নিষেধাজ্ঞাটি আসলে চলবে আজ থেকে 11 জুন পর্যন্ত, অর্থাৎ 58 দিন এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে এবং যে কারণে জেলেদের মাছ ধরা নিষিদ্ধ। এই নিষিদ্ধ থাকার কারণে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে মৎস্য বিভাগের পক্ষ থেকেও জেলেদের জন্য পুনর্বাসনের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু 65,000 জেলে রয়েছে নিবন্ধিত, তাদের জন্য কিন্তু 40 কেজি করে চাল কিন্তু দেওয়া হবে এবং এটি 58 দিনে অর্থাৎ 80 কেজি চাল কিন্তু তাদের দেওয়া হবে এবং সে চাল মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে সেটি কিন্তু আপনার আগামী 1 সপ্তাহের মধ্যে বিতরণ শুরু হবে। এখন পর্যন্ত বিতরণ কার্যক্রম শুরু হয়নি। অর্থাৎ বলা যায় যে কর্মজীবী জেলেরা আজ থেকে অনেকটাই বেকার অবস্থায় রয়েছেন এবং তাদের পরিবারে অভাব অনটন এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো আমরা দেখেছি যে ঘাটগুলোতে, উপকূলীয় ঘাটগুলোতে কিন্তু ট্রলারগুলো, ফিশিং বোটগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে এবং জেলেরা অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং তারা বিকল্প কর্মসংস্থান খুঁজছেন, এমনটি আমরা জেনেছি। তো মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলছিল যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হবে এবং জেলার যে 7টি উপজেলা রয়েছে সেখানে নিবন্ধিত জেলেদের মাঝে এই চালটি পৌঁছে দেওয়া হবে, এমনটি বলা হয়েছে। যদিও বেসরকারি হিসেবে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্ভর করে এমন জেলের সংখ্যা 1 লাখের উপরে, সে তুলনায় বলা যায় নিবন্ধনের বাইরা যে সমস্ত জেলে রয়েছে তাদের ভাগ্যে এই চালগুলো জুটছে না, এমনটি আমরা জেনেছি। এবং এই নিষেধাজ্ঞাটি আসলে বাংলাদেশ এবং ভারতের একই সময় নির্ধারণ করা হয়েছে, কেননা আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে জেলেরা যে অভিযোগটি করতেন যে বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেরা প্রবেশ করে মাছ শিকার করছে, সেক্ষেত্রে বাংলাদেশের জেলেরা মাছ শিকার থেকে বঞ্চিত হয়। তো সেটি মাথায় রেখে এবছর উভয় দেশের সময়সীমা একই সাথে রাখার ফলে বলা যায় যে এই বছর যে ইলিশ সহ যে অন্যান্য যে মাছ রয়েছে সে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, এমনটি মৎস্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে যে বঙ্গোপসাগরে 58 দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ, তা নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। সুনামগঞ্জের মোকামচড়া নদীর উপর সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের বালু পাথর দিয়ে হচ্ছে নির্মাণ কাজ, প্রয়োজনীয় রড সিমেন্টও ব্যবহার হচ্ছে না। তবে এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সহকর্মী শাবাজ উদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের জুমগাঁও এই এলাকায় বসবাস করে বাঙালি ও গারো নৃগোষ্ঠী। স্বাধীনতার এত বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি দুয়ারবাজার উপজেলার জুমগাঁও ও পূর্ব পেকমপাড়ার এলাকার বাসিন্দারা। মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢলে ভয়ঙ্কর হয়ে ওঠে মোকামচড়া নদী। অনেক দিনের আকাঙ্ক্ষা স্থানীয়দের নদীর উপর একটা ব্রিজ। এটি নির্মাণে ব্যয় ধরা হয় 1,14,88,000 টাকা। কাজের শুরু থেকেই দুর্নীতির নানা অনিয়ম হচ্ছে ব্রিজের কাজে। ফাটল ধরেছে ব্রিজের মূল পিলার ও ভীমে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের বালি পাথর দিয়ে হচ্ছে কাজ, দেওয়া হচ্ছে না নিয়ম মতো সিমেন্ট রড। চেয়ারম্যানের পিছে ঘুরছি, মেম্বারের পিছে ঘুরছি, এমপি সাহেবের গেটের বারিন্দা দিয়ে আমরা পিতৃতুল্য মুরব্বী হলতে লই আমরা গিয়ে এখানে দাঁড়াই দিচ্ছি খালি এই ব্রিজটার কারণে। আপারের এমনি কাজ করেন, এদিকে ফাটা এদিকে ফাটা, মানে সম্পূর্ণ ব্রিজের মাঝে মানে দুর্নীতির কোনো শেষ নাই। বিম মূলত ব্রিজের প্রধান ইয়ে হয়েছে একটা বিম, তিনটা বিমে ফাটা। কাম করছে সম্পূর্ণটা চুরি করছে। আমরা কোনো কিছু দেখাইলে আমরা হইতেছে যে আমরা এই এলাকার মানুষ, আমরা এই সমাজের মানুষ, আমরা দেখাইলে আমরা হয় এগুলা তোমাদের ফাংশন না, এগুলা আমাদের ফাংশন। আমরা আইসি ব্রিজ করবো, আমরা ব্রিজ করিয়া যাইমু। প্রত্যেকটা গাডওয়াল ফাটা, জয়েন্টে ফাটা, এখানে মাঝে কইছে উঠিয়া তারা এটা সমস্যা না করে তারা আস্তর দিয়া সমাধা কইরা দিলাইছে। ঠিকাদার জানান, বালু সিমেন্ট ব্যবহারের সঠিক তথ্য তিনি জানেন না, ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করে থাকেন। ইতিহাস শুনেন, আমরা হইলাম কামলা মানুষ, মালিকের যা আইনা দিব তার যে কাম করে। ব্রিজের অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তাও। আমি মনে করছি যে আপনি জান নাই, আপনি গেছেন, আমি তো আপনার বলছি যে আমি গেছি, আমি নিজে তো আপনি নিজে গেছেন, সেখানে তো আমার দোকানে বলা মানে
অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।